ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারের ক্রোমোজোম সম্পর্কিত আলোচনা করব। আমরা জানি যে পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছিল বিভিন্ন জড় বস্তুসমূহের ঐক্যবদ্ধ ও বিশেষ এক ভৌত রাসায়নিক সাম্যাবস্থার মাধ্যমে, যাকে কেমোজেনি বা কেমিক্যাল ইভলিউশন বলা হয়। তারপর বহু বছর ধরে জৈব অভিব্যক্তির বিভিন্ন ধারাবাহিক ঘটনার মাধ্যমে ধাপে ধাপে সরলতম এককোষী জীব থেকে জটিলতম বহুকোষী জীবের উৎপত্তি হয়। এই সকল বহুকোষী জীব পরবর্তীকালে উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন ধারাতে বিভক্ত হয়। সুতরাং দেখা যাচ্ছে জীবন কখনো থেমে থাকে না, জীবন সবসময়ই প্রবাহমান। যেমন জনিত্র জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয়, তেমনি কোষে নিউক্লিয়াসে স্থিত যে ডিএনএ, তার মধ্যে থাকা জিন কোনো একটি মাতৃকোষ থেকে অপত্য কোষে সঞ্চারণ হয় এবং মাতৃকোষের সমস্ত বৈশিষ্ট্যই অপত্য কোষে সে সঞ্চারিত করে। আমরা এক্ষেত্রে আলোচ্য টপিক হিসেবে প্রথমেই বেছে নেব ক্রোমোজোমকে। এই ক্রোমোজোম হলো একটি সূত্রাকার বা দণ্ডাকার অংশবিশেষ, যা গ্রিক শব্দ ক্রোমোজোমা থেকে উৎপত্তি হয়েছে। ক্রোমো কথাটার অর্থ হচ্ছে কালার্ড এবং জোমা কথার অর্থ হচ্ছে বডি। বিজ্ঞানী ওয়াল্ডেয়ার এই ক্রোমোজোম নামটি সর্বপ্রথম প্রবর্তন করেন। দেখে নেওয়া যাক যে ক্রোমোজোমের সংজ্ঞা। না, আদর্শ কোষের নিউক্লিয়াসের মধ্যে বা কোনো আদি কোষের সাইটোসোল বা সাইটোপ্লাজমে থাকা যে সূত্রাকার, দণ্ডাকার বা গোলাকার অংশ, যা কোনো জীবের বংশগত বৈশিষ্ট্যকে বহন করে এবং মূলত নিউক্লিক অ্যাসিড ও নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, তাকে ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোম কোনো কোনো কোষে সূত্রাকার অংশ বিশেষে দেখা যায়। যেমন কোনো কোষ যখন ইন্টারফেজ, কোষচক্রের ইন্টারফেজ দশায় থাকে, তখন তাকে আমরা ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন সূত্র হিসেবে দেখতে পাই। কিন্তু যখন ওই কোষটি ইন্টারফেজ অতিক্রম করে কোষ বিভাজন দশায় প্রবেশ করে বা এম ফেজে প্রবেশ করে, তখন সেই ক্রোমাটিন সূত্র থেকেই ক্রোমোজোম গঠিত হয়। এবার আমরা দেখে নেব যে ইউক্যারিওটিক কোষের মধ্যে কিভাবে ক্রোমোজোম গঠিত হয়। আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে থাকা যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন ফাইবার, সেই ক্রোমাটিন ফাইবার ইন্টারফেজ দশায় কন্ডেনসেশন বা ঘনীভবন হয় এবং এই ক্রোমাটিন ফাইবার সমেত কোষটি যখন এম দশায় প্রবেশ করে, তখন সেই ক্রোমাটিন সূত্র থেকেই জল বিয়োজনের মাধ্যমে সেখানে ক্রোমোজোম গঠিত হয়। বিজ্ঞানী রবার্ট কনবার্গ সর্বপ্রথম একটি মডেল প্রপোজ করেন, যে মডেলের দ্বারা খুব সহজেই আমরা বুঝতে পারব যে কিভাবে ক্রোমাটিন সূত্র থেকে আদর্শ ক্রোমোজোম গঠিত হয়। এক্ষেত্রে ওনার আবিষ্কৃত যে মডেল, সেই মডেলকে উনি নাম দেন নিউক্লিওজোম সলিনয়েড মডেল। এখানে একটি সরলতম চিত্রের মাধ্যমে আমরা এই মডেলটিকে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা জানি যে একটি আদর্শ মেটাফেজিক ক্রোমোজোমের মধ্যে প্রায় 1400 ন্যানোমিটার ডিএনএ থাকে। এত পরিমাণ ডিএনএ একটি ক্রোমোজোমের মধ্যে রাখতে গেলে সেখানে একটা সুসজ্জিত প্যাকিং মেকানিজম দরকার। সুতরাং এই নিউক্লিওজোম সলিনয়েড মডেলটি একমাত্র মডেল যা এই প্যাকিং মেকানিজমটিকে খুব সহজেই ব্যাখ্যা করতে সমর্থ হয়েছে। আমরা জানি যে দ্বিতন্ত্রী ডিএনএকে ক্রোমোজোমের মধ্যে যদি রাখা হয়, তাহলে মাত্র 2 ন্যানোমিটার সেক্ষেত্রে ডিএনএ
সেক্ষেত্রে প্যাচ করতে পারবে। কিন্তু একটি ক্রোমোজোমের মধ্যে যেহেতু 1400 ন্যানোমিটার ডিএনএ থাকে, তাই সেখানে এই ডিএনএ বিভিন্ন হিস্টোন প্রোটিনের সাহায্যে প্যাকিং হয় এবং প্যাকিং মেকানিজমের দ্বারা সেটি কিন্তু কনডেনসেশন হয়। এক্ষেত্রে আমরা দেখব যে প্যাকিং মেকানিজমের মধ্যে থাকা বিভিন্ন বা ক্রোমাটিন ফাইবারের মধ্যে থাকা যে হিস্টোন প্রোটিন, যাকে আমরা নিউক্লিয় প্রোটিন নামে আমরা জানি, সেই নিউক্লিয় প্রোটিনগুলি নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএর সাথে যুক্ত হয়ে হিস্টোন অক্টামার তৈরি করে, যাকে আমরা নিউক্লিওজোম অক্টামারও বলবো। সুতরাং এই যে গঠনটি তোমরা দেখছো, এই গঠনটিকে বলা হয় বিডস অন স্ট্রিং, অর্থাৎ দড়ির মধ্যে যদি গিঁট দেওয়া হয় যে এরকম আকৃতি তৈরি হবে, তাকেই বলা হয় বিডস অফ স্ট্রিং। অর্থাৎ একটি নিউক্লিওজোম অক্টামারের মধ্যে ঠিক এভাবে ডিএনএটি আড়াই টার্ন নিয়ে সেটি একটি অক্টামারকে প্রদক্ষিণ করছে। একটি হিস্টোন অক্টামারের মধ্যে কি কি থাকে দেখে নেওয়া যাক। হিস্টোন অক্টামারের মধ্যে কি থাকে? হিস্টোন 2A দুটি থাকে, 2B দুটি থাকে, H3 দুটি থাকে এবং H4 দুটি থাকে। সম্মিলিতভাবে এটা তৈরি করছে হিস্টোন অক্টামার। এবং এক্ষেত্রে যে হিস্টোন 1, তাকে আমরা লিঙ্কার প্রোটিন নামে আমরা জানি। এই লিঙ্কার প্রোটিনের কাজ হচ্ছে ডিএনএ যখন এই হিস্টোন অক্টামারকে প্রদক্ষিণ করে বা টার্ন অ্যারাউন্ড হয়, তখন একে এখানে ধরে রাখতে সাহায্য করে। এভাবে হিস্টোন অক্টামার হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়, যা পুনরায় 30 ন্যানোমিটার একটি সলিনয়েডে পরিণত হয়, যেটি পুনরায় ঘনীভূত বা কনডেনসেশন হয়ে এক্ষেত্রে 300 ন্যানোমিটার একটি স্ক্যাফোল্ড স্ট্রাকচার বা লুপ ডোমেন স্ট্রাকচারে পরিণত হয়। যে স্ক্যাফোল্ড স্ট্রাকচার আরও ঘনীভূত হওয়ার পর সেটি 700 ন্যানোমিটার বিশিষ্ট একটি আকৃতিতে পরিণত হয়। এই আকৃতি থেকে সরাসরি আরও কনডেনসেশন বা ঘনীভবন এবং জল বিয়োজনের মাধ্যমে ফাইনালি আমরা ইউক্যারিওটিক মেটাফেজিক ক্রোমোজোম তৈরি হয়। যে মেটাফেজিক ক্রোমোজোমের মধ্যে 1400 ন্যানোমিটার ডিএনএ প্যাকিং থাকে। সুতরাং খুব সহজেই এখানে বোঝা যাচ্ছে যে ডিএনএ কিভাবে প্যাকিং হয়ে এখানে হিস্টোন অক্টামারের সাহায্যে প্যাকিং হওয়ার পর সেখানে 300 ন্যানোমিটার সলিনয়েড স্ট্রাকচার তৈরি করছে এবং সেটি আরও ঘনীভবন হওয়ার পর সেটি একটি ইউক্যারিওটিক মেটাফেজিক ক্রোমোজোম সেখানে তৈরি করছে। সাধারণত নিউক্লিওজোম সলিনয়েড মডেল একটি প্যাকিং ইউনিট বা প্যাকিং একক হিসাবে কাজ করে, কিন্তু এছাড়াও তার আরও কিছু বায়োলজিক্যাল রোল আছে। যেমন এটি জিনের বহিঃপ্রকাশে সাহায্য করে, ক্রোমোজোম পৃথকীভবনে সাহায্য করে এবং ডিএনএ রেপ্লিকেশন এবং রিপেয়ারেও সাহায্য করে। পরবর্তী টপিক, ইন্টাররিলেশনশিপ ইন বিটুইন ক্রোমোজোম, ডিএনএ অ্যান্ড জিন। কোষ বিভাজনকালে ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। এই সৃষ্টি হওয়া ক্রোমোজোম নিউক্লিয় প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এই নিউক্লিক অ্যাসিডই হলো ডিএনএ। এবং আমরা জানি ডিএনএর মধ্যে থাকা বিশেষ কিছু নিউক্লিওটাইড যা কোনো নির্দিষ্ট প্রোটিনকে সংশ্লেষ করে বা সংশ্লেষের সংকেত বহন করে, তাকেই আমরা জিন নামে চিনি বা জিন নামে অভিহিত করি। সুতরাং ক্রোমোজোম, ডিএনএ এবং জিন পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত।
টাইপস অফ ক্রোমোজোম। আমরা জানি যে এই জীববৈচিত্র্যপূর্ণ পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের জীবদেহ দেখা যায় এবং সেই জীবদেহের মধ্যে মূলত 3 প্রকৃতির ক্রোমোজোম আমরা দেখতে পাব। আদি কোষের মধ্যে বা কিছু ব্লু গ্রিন অ্যালগি বা কিছু ব্যাকটেরিয়াল কোষের মধ্যে যে সিঙ্গেল সার্কুলার অর্থাৎ দ্বিতন্ত্রী পেঁচানো যে ক্রোমোজোম দেখা যায় তাকে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বা জিনোফোর বলে। উন্নত জীবদেহ তথা বিভিন্ন যৌন জননকারী জীবদেহের মধ্যে প্রধানত 2 প্রকৃতির ক্রোমোজোম দেখা যায়। একটি হচ্ছে অটোজোম বা দেহ গঠনকারী ক্রোমোজোম, যা সাধারণত দেখা যায় দেহকোষ বা সোমাটিক সেলের মধ্যে, এবং দ্বিতীয়ত হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম, যা মূলত জার্ম সেল বা গ্যামেট সেলের মধ্যে দেখা যায়। আমরা মানুষের দেহের মধ্যে ক্রোমোজোম সংখ্যাকে আমরা একটা উদাহরণ হিসাবে ধরে নেব। এক্ষেত্রে যে আমরা জানি মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46 বা 23 পেয়ার অফ ক্রোমোজোম, যার মধ্যে এই 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হলো অ্যালোজোম। অটোজোম এর কাজ হলো বিভিন্ন দেহজ যে বৈশিষ্ট্য সেই দেহজ বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন দেহজ বৈশিষ্ট্য বলতে আকৃতি, বিভিন্ন প্রকৃতির স্কিন টোন, চুলের বর্ণ, চুলের আকৃতি, এছাড়া আরও বিভিন্ন যে বহিরাকৃতির যে বৈশিষ্ট্য, এই সমস্তই কিন্তু অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম কোনো জীবের শুধুমাত্র লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। এক্ষেত্রে অ্যালোজোম কোনো দেহজ বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে না। এক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে একটু বলা যেতে পারে যে ওয়াই ক্রোমোজোমের হেটেরোক্রোম্যাটিক অঞ্চলে অবস্থিত যে জিন তা মানুষের কানের চুলের বহিঃপ্রকাশ বা হাইপার ট্রাইকোসিস প্রকাশ করে। সুতরাং এটা একটা ব্যতিক্রম হিসেবে আমরা বলতে পারি। পুরুষদের ক্ষেত্রে দেখে নেওয়া যাক ক্রোমোজোম বিন্যাস কীরকম হবে। এক্ষেত্রে পুরুষদের দেহের ক্রোমোজোম হচ্ছে 23 পেয়ার, মহিলাদের ক্ষেত্রেও 23 পেয়ার। এই 23 পেয়ারের মধ্যে পুরুষদের দেহের মধ্যে দেখা যাবে 22A মানে অটোজোম প্লাস এক্স অর 22A প্লাস ওয়াই। পুরুষদের দেহে 2 প্রকৃতির ক্রোমোজোম দেখা যায়, এক্স এবং ওয়াই। তাই পুরুষদেরকে এখানে হেটেরোগ্যামেটিক বলা হয়। যেহেতু 2 প্রকৃতির ক্রোমোজোম দেখা যায় এখানে, তাই পুরুষকে বলা হয় হেটেরোগ্যামেটিক। কিন্তু মহিলাদের দেহে শুধুমাত্র কি দেখা যাবে? শুধুমাত্র একটি বিশেষ প্রকৃতির অ্যালোজোম দেখা যাবে, যেটি হচ্ছে এক্স। এখানে কোনো ওয়াই ক্রোমোজোম আমরা দেখতে পাবো না। তাই মহিলাদেরকে হোমোগ্যামেটিক বলা হয়। মেয়েদের বা মহিলাদের ডিম্বাণুর মধ্যে থাকা যে অ্যালোজোম সেটি একটি মাত্র প্রকৃতির হয়, অর্থাৎ এক্স। তাই মহিলারাই হচ্ছে হোমোগ্যামেটিক। পরবর্তী আমরা চলে আসবো ক্রোমোজোম নাম্বার বা প্লয়েডি নাম্বার। আমরা জানি যে কোনো জীবের ক্রোমোজোম সংখ্যাটা সর্বদা ধ্রুবক থাকে। প্রাণীদেহের দেহকোষে বা সোমাটিক সেলে ওই ক্রোমোজোম সংখ্যাকে কি বলা হয়? ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার বা 2n বলে। কিন্তু কোনো গ্যামেট কোষে প্রাপ্ত বা জার্ম সেল এ প্রাপ্ত যে একক সংখ্যক ক্রোমোজোম সেট তাকে আমরা হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বা এন সংখ্যক ক্রোমোজোম সংখ্যা বলি। এবং কোনো সোমাটিক সেলের মধ্যে প্রাপ্ত যে ক্রোমোজোম সংখ্যা তাকে আমরা 2n বা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বলি। একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের ডিম্বকের মধ্যে দ্বিনিষেকের ফলে উৎপন্ন যে শস্য কোষ, যেখান থেকে এমব্রায়ো পুষ্টি শোষণ করে, সেই এমব্রায়ো যেখান থেকে পুষ্টি শোষণ করে সেই শস্য কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে ট্রিপ্লয়েড সংখ্যক বা 3n সংখ্যক এক্ষেত্রে ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। অর্থাৎ দেখে নেব, এন অর্থাৎ হ্যাপ্লয়েড,
2n ইজিক্যাল টু ডিপ্লয়েড এবং 3n ইজিক্যাল টু ট্রিপ্লয়েড। তাহলে মানুষের দেহের মধ্যে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, কিন্তু হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা কত হবে? সেটা হবে 46/2 অর্থাৎ 23। এখানে উপরিউক্ত যে আলোচনা সেখান থেকে আমরা একটা প্রবলেমের সলিউশন করার চেষ্টা করব। যেমন কোনো একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার মেসোফিল কোষে প্রাপ্ত ক্রোমোজোম নাম্বার হলো 48। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার মেসোফিল কোষে টোটাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 48। ওই উদ্ভিদের জাইলেম প্যারেনকাইমা কোষে, পরাগরেণুতে, পুং গ্যামেটে এবং শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? এবার দেখে নেব যে কি করে এই ধরনের সমস্যার সমাধান করব। আমরা জানি যে উদ্ভিদের পাতার মেসোফিল কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ডিপ্লয়েড। মেসোফিল সেল হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ এখানে 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে। জাইলেম প্যারেনকাইমা কোষ এটিও ডিপ্লয়েড কোষ, অর্থাৎ এখানে থাকবে 2n সংখ্যক ক্রোমোজোম। পরাগরেণু বা পোলেন গ্রেন এটিও ডিপ্লয়েড এবং এখানেও থাকবে 2n সংখ্যক ক্রোমোজোম। কিন্তু পুং গ্যামেট যেহেতু একটি জার্ম সেল, তাই এখানে থাকবে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম। এবং লাস্টলি এন্ডোস্পার্ম কোষ বা শস্য কোষের মধ্যে থাকবে ট্রিপ্লয়েড, অর্থাৎ 3n সংখ্যক ক্রোমোজোম। এবার দেখে নেব আমরা ক্যালকুলেশনটি কীভাবে করা যাবে। আমরা জানি যে মেসোফিল কোষে যেহেতু ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, অর্থাৎ এটা থাকবে 48। প্যারেনকাইমা কোষেও যেহেতু ডিপ্লয়েড থাকবে 48। পোলেন গ্রেনও যেহেতু ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বা 2n সংখ্যক থাকছে, সেখানে থাকবে 48। মেল গ্যামেটে যেহেতু হ্যাপ্লয়েড, সেই জন্য এখানে থাকবে একক ক্রোমোজোম সেট, অর্থাৎ 48/2 সমান হচ্ছে 24। এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ 3n প্রকৃতির থাকবে, অর্থাৎ n ইজিক্যাল টু যদি 24 হয় তাহলে এক্ষেত্রে হবে 3 × n ইজিক্যাল টু 3 × 24 ইজিক্যাল টু 72। তাহলে এভাবে আমরা এই ক্যালকুলেশনটি করতে পারবো এবং সলিউশনটি করতে পারবো। দেখে নেওয়া যাক দ্বিতীয় প্রবলেমটি। কোনো একটি উদ্ভিদের দেহকোষে 2n সমান 12টি হয়, অর্থাৎ ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা যদি 12টি হয়, তাহলে ক্রোমোজোমের ওই উদ্ভিদের মেসোফিল কোষে, ডিম্বাণু কোষে এবং শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? প্রসেসটা একই। এখানে পুনরায় আমরা লিখে নেব যে 2n ইজিক্যাল টু 12। সুতরাং মেসোফিল সেল হচ্ছে একটা দেহকোষ, সেটিও হবে ডিপ্লয়েড, অর্থাৎ 2n। ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ এটা হবে n সংখ্যক। এবং এন্ডোস্পার্ম হচ্ছে ট্রিপ্লয়েড, হবে
3n। তাহলে 2n ইজিক্যাল টু 12, তাহলে মেসোফিল কোষও যেহেতু ডিপ্লয়েড সেখানে হবে 12টি ক্রোমোজোম থাকবে। কিন্তু এগ সেল আমরা জানি যে কোনো জার্ম সেলই হয় হ্যাপ্লয়েড প্রকৃতির, সেখানে ক্রোমোজোম সংখ্যা থাকে বা একক সংখ্যক ক্রোমোজোম সেট সেখানে থাকে, সুতরাং এটি হবে 12/2 ইজিক্যাল টু 6। কিন্তু এন্ডোস্পার্মের কত হবে? আমরা জানি এন্ডোস্পার্ম বা শস্য কোষের মধ্যে থাকে ট্রিপ্লয়েড সংখ্যক বা 3n সংখ্যক ক্রোমোজোম, তাই এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা হবে 3 × n ইজিক্যাল টু 18। এভাবে আমরা এই সমস্যাগুলির সমাধান আমরা করতে পারবো। ধন্যবাদ।